কথা রেখেছেন শুভেন্দু অধিকারী, বলেছিলেন সকালে জমা বিকেলে খরচ, বিকেলে না হোক অন্তত রাতে তো খরচ হয়েছেই। এ বিষয়ে আজকে কথা বলবো। দাদা, সরাসরি জিজ্ঞাসা করব যে পশ্চিমবঙ্গে আমরা এনকাউন্টার এই প্রথম দেখিনি, এটা যেমন ঠিক, কিন্তু এনকাউন্টার মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এনকাউন্টার এই প্রথম। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অনেকগুলি এনকাউন্টার হয়েছে, কিন্তু তার দায় কখনো মমতা বন্দ্যোপাধ্যায় নেননি। এক্ষেত্রে আমরা দেখলাম যে জাস্টিস ডিলেড হলো না। তো এক্ষেত্রে কি জাস্টিস হয়েছে, আপনি কি মনে করেন আইনের চোখে? প্রথমে নমস্কার জানাই পলিটিক্যাল ভিউজের সমস্ত দর্শককে, এবং আপনাকে নমস্কার জানাই আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, আপনি এটাকে ওই অ্যাঙ্গেলে দেখবেন না। অবশ্যই মুখ্যমন্ত্রী বলেছে ক্যাপিটাল পানিশমেন্ট চাই। ঘটনার পুনর্নির্মাণ করানোর জন্য আমাদের যে কোনো অ্যাকিউজডকে সেই স্থলে নিয়ে গিয়ে, সেই স্থানে নিয়ে গিয়ে একটা টোটাল প্রসিডিউরাল যেটা জুডিশিয়াল পুনর্নির্মাণ সেটা করাতে হয়। সেটা করাতে গিয়ে সেই সময় একটা যদি কোনো ঘটনা ঘটে থাকে যে সেই অ্যাকিউজ সেই কাস্টাডি থেকে পালানোর চেষ্টা করে, তখন তারা যদি কোনো কারণে তাদের পালানোর সময় তারা কোনো রকম কোনো অ্যামিউনিশনস বা কিছু কেড়ে নিয়ে স্থানীয় সেই সময় সেই স্পটে থাকা পুলিশ কর্মীদের থেকে আক্রমণ করে, তখন তার থেকে আত্মরক্ষা করার জন্য সেই অ্যাকিউজকে এনকাউন্টারের ডিসিশনটা সেটা সেই স্থানকাল পাত্র বুঝে নেওয়া হয়। এই জমা খরচ এই ব্যাপারটা আপনারা সেইভাবে দেখবেন না। হ্যাঁ, এটা একটা মুখ্যমন্ত্রী বলেছে ক্যাপিটাল পানিশমেন্ট রেকমেন্ড থাকবে জুডিশিয়াল প্রসিডিংসের মধ্যে, এবং সেটা ফাস্ট ট্র্যাক কোর্টে খুব স্পিডি ট্রায়াল করে সেটাকে করা হবে। এবার এটা একটা ঘটনা ঘটে গেছে, অবশ্যই জাস্টিস তার সবাই ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছিল, এটা সেই সঙ্গে একটা মিলে গেছে। বাট সবাই যেটাতে খুশি, এই যে ঘটনাটা ঘটেছে ভিকটিম তার বাবা মাও বলেছে তারা মুখ্যমন্ত্রী এই সদর্থক পদক্ষেপে খুশি। বাট এটা একটা কিন্তু ঘটনা ঘটে গেছে, ইটস এ ক্যাপিটাল পানিশমেন্টের সমতুল্য। এটা তাড়াতাড়ি ঘটে গেছে। যে কোনো মৃত্যুই দুঃখজনক, বাট যে ঘটনাটা ঘটেছে তার থেকে আরও দুঃখজনক। আপনি দেখবেন এই সূত্রে সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের মাননীয় রাজ্য সভাপতি পরিষ্কার বলেছে কামদুনি ফাইল খোলা হোক। আজকে কামদুনি ঘটনায় যারা অভিযুক্ত ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন ছাড়া পেয়ে গেছে। আমাদের ইন্ডিয়াতে বিচার ব্যবস্থাটাকে যদি আমূল পরিবর্তন না করে পরিবর্তন করে ব্যাপারটাকে একটা সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায়, আজকে যে কোনো ক্রিমিনাল কেসে যত দিন যায় তার সাবস্টেন্সিয়াল এভিডেন্সগুলো নষ্ট হতে আরম্ভ করে। সেই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। সেই জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটা যথার্থ যে ক্যাপিটাল পানিশমেন্ট তার হয়েছে, কিন্তু আবার এদিক থেকে যথার্থ যে ব্যাপারটা দুঃখজনক হয়েছে। এটা জুডিশিয়াল প্রসিডিংস মনে হতে ভালো। আরেকটা বিষয় আমরা দর্শকদের বলবো, বা সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখছি কথা হচ্ছে, সেটা হচ্ছে যে বাম রাজনীতিবিদ, সরাসরি বলতে গেলে সিপিএম এর সদস্য লাহেক আলী, তার নেতৃত্বে আমরা দেখলাম যে সেখানে একজনকে পিটিয়ে মেরে দেওয়া হলো। সেই কেসেও এফআইআর হয়েছে। তো এই ক্ষেত্রেও কি আমরা মনে করতে পারি যে এটাও দ্রুত বিচার হওয়া উচিত? কারণ গোটা ঘটনাটাই বারুইপুরে যে বাচ্চা মেয়েটার সঙ্গে খারাপটা হলো সেটা নিয়েই কেন্দ্রীভূত হয়ে গেছে, কিন্তু একজনকে ছুরি মারা হলো খেলার নাম করে, আর একজনকে পিটিয়ে মেরে দেওয়া হলো। নির্দোষ, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন সে নির্দোষ, এবং বাড়ির লোকেরাও, অভিযুক্তের পরিবারের লোকেরাও বলেছিল সে নির্দোষ। তা সত্ত্বেও এটাকে একটা বৃহত্তর ষড়যন্ত্রের আকার দেওয়া হলো, বিভিন্ন জায়গায় যাতে দাঙ্গা হয় সেই চেষ্টা করা হলো, এবং সরাসরি সেখানে দেখা যাচ্ছে যে লাহেক আলী জড়িত। পরবর্তীকালে সুজন চক্রবর্তী সহ বেশ কয়েকজন, মোট 4 জনের নামে আমি যতদূর জানি সেখানে এফআইআর হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সিপিএম কি এখনো এগুলো করে যাবে? এই ঘটনাটা খুব সুনির্দিষ্ট প্রমাণস্বরূপ আমি আপনাকে একটা ছোট্ট ইনটিউশন হিসেবে বলতে পারি, সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা যে এন্টার মব লিঞ্চিং হয়েছিল, একটা নির্দোষ লোককে পিটিয়ে খুন করা হলো, পুলিশের একটা গাড়ি জিপ জ্বালানো হয়েছে, 3 জন সিআরপিএফ এর কর্মী হসপিটালে ভর্তি হয়েছে, রাইট? তো সেই ঘটনাটা, একটা ঘটনাকে কেন্দ্র করে 200 জন একটা মব লিঞ্চিং হয়েছে। এই ঘটনাটা কেন ঘটবে? সব ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখেছেন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী এই ঘটনা ঘটার পর ডিজিকে ক্লিয়ার কাট স্পেসিফিক ইনস্ট্রাকশন দিয়েছে উইদিন 72 আওয়ার্সের মধ্যে এই ঘটনার এন্টায়ার রিপোর্ট তলব করতে বলেছে। সেখানে যদি কোনো রকম পুলিশ কর্মী ঘটনায় দোষী হয়ে থাকে, তাদের কোনো রকম ডিলে অফ অ্যাক্টিভিটি হয়ে থাকে, তার ক্লিয়ারলি রিপোর্ট মুখ্যমন্ত্রী দেখবে। এবং এই ঘটনার সঙ্গে জড়িত যারা, শুধু এটাও না, ট্রেন লাইনও উপরে ফেলা হয়েছে, ঠিক বলেছি? সুতরাং এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে, ওই ঘটনার সঙ্গে অ্যাসোসিয়েট করে এই ঘটনাটাকে একটা এত বড় কনস্পিরেসি রূপ দেওয়ার জন্য কাউকে ছাড়া হবে না। ভিডিও ফুটেজ আছে, 72 ঘন্টার মধ্যে ডিজি রিপোর্ট দিলে মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী অ্যাকশন নেবেন।
আমরা বিধানসভায় দেখলাম গুন্ডা দমন বিল নিয়ে আলোচনা হচ্ছিল, কোথাও কি মনে হচ্ছে যে এই আইন যদি এখন কার্যকর হয়ে যেত, অবশ্যই বিল পাস হয়েছে, অ্যাক্ট হয়ে যাবে, কিন্তু এখন যদি হতো তাহলে এই ধরনের ঘটনাটাকে আগে ভাগে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যখন দুষ্কৃতীরা প্ল্যান করে সেই সময়টাকেই প্রিভেন্ট করার জন্য গুন্ডা দমন আইনের কি প্রয়োজন ছিল? একদমই প্রয়োজন ছিল, বেশ কিছু প্রয়োজন ছিল, হবে আস্তে আস্তে। সবে তো সরকারের 2 মাস হয়েছে, তার মধ্যেই যে অ্যাকশন না হয়েছে সেটাই যথেষ্ট। আপনার মনে থাকবে মুখ্যমন্ত্রী পাকসাকাশে 7 পয়েন্টে দাঁড়িয়ে ক্রসিংয়ে বলে দিয়েছিলেন যে এর পরে যাতে কোনো পুলিশ কর্মীর গায়ে হাত না পড়ে। অ্যাকশন মুড অন হয়েছে, কিন্তু তার একটা মিনিমাম প্রসেসিং টাইম আছে। এটা নিয়ে যারা সমালোচনা করছে তারা একটা সময় কি করেছে সেটা তো আর মুখে বলায় ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে সিপিএম এর আমলেও একটার পর একটা ঘটনা ঘটে গেছে, আজকে তৃণমূলের আমলে একটা বড় ঘটনা ঘটে গেছে। এটা নিয়ে যে মুখ্যমন্ত্রী স্পটে গিয়ে আজকে ভাবুন আপনি তারাতলার ঘটনা, আজকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বিধানসভায় বিল নিয়ে দেখিয়ে দিয়েছে যে সেই পারমিশনে কার কার সই ছিল। ঠিক তো আজকে এই তারাতলার ঘটনাতেও আজকে পুরোপুরি একটা যে ডিপার্টমেন্টাল ল্যাকুনা চলছে, বিশাল টাকার একটা লেনদেন হয়েছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। এবং এই ঘটনারও প্রমাণ পাওয়া যাবে যে এই জঘন্য একটা অপরাধকে কেন্দ্র করে সিপিএম এবং টিএমসি মিলে যে একটা এন্টায়ার মব লিঞ্চিং অ্যাক্টিভিটি করে পরিবেশটাকে অশান্ত করে একটা ভয়াবহ রূপ দিতে পারে, তার প্রমাণ হচ্ছে এই ঘটনা। আর আমরা দেখলাম যে গতকাল রাতেই প্রায় বলতে গেলে জাস্টিসের অনেকটাই সম্পন্ন হয়ে গেল, বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, এর ব্যাখ্যা হতে পারে, পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে, কিন্তু তারপরেও আজকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জাস্টিস চেয়ে মিছিল, সেই মিছিলে অশান্তি হচ্ছে, সেটা নিয়ে যাচ্ছি না, কিন্তু সেই মিছিলের কি প্রয়োজন ছিল? জাস্টিস তো কাইন্ড অফ, পুলিশ তো যা করার সেটা করেইছে, অলরেডি পুলিশ কেস স্টার্ট করেছে, অভিযুক্তদের ধরে ফেলেছে, একজনের এনকাউন্টার হয়ে গেছে বা যাই হয়েছে না কেন, তো এখন কি কারণে তৃণমূল মিছিল করছে? শুধু এখন রাজনীতি খবরে থাকতে হবে না, সিপিএমকেও খবরে থাকতে হবে, তৃণমূলকেও খবরে থাকতে হবে, তাই জন্য এই মিছিল, খবরে থাকার জন্য মিছিল, ফুটেজ খেতে হবে, খবরে থাকতে হবে। কিছু না করলে তাদের তো রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন হবে। তারা যে একটা যখন 2011-তে টিএমসি ক্ষমতা এসেছিল, তখন তখন সিপিএমকে বলেছিল তোমরা এখন 1 বছর 2 বছর বা 3 বছর চুপচাপ বসে থাকো, দেখো সরকার কি করে। সরকার এসে তো কাজকর্ম করছে। এত অপপ্রচার হয়েছিল যে অন্নপূর্ণা ভান্ডার সরকার দেবে, বন্ধ হয়ে যাবে, মাছ মাংস খেতে দেবে না, অনেক কিছু বলা হয়েছে। এখন তো আমাদের পাড়ায় পাড়ায় মাছ ভাতের অনুষ্ঠান চলছে। আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে, কিন্তু ভেরিফিকেশন করে পাচ্ছে। এমন তো হয় না কেউ পায়নি, কেউ বলতে পারবে না যে একদিন হওয়ার পরে একজনও পায়নি, এমন তো বলতে পারবে না। কত সামথিং 1 কোটি সামথিং টাকা করে হয়েছে। এবার সরকার কি ওরকম খোলাঙ্কুচিত টাকা দেবে না? এখন বিধবা ভাতা তো ওরা পুরুষ পাবে না, তাই না? লক্ষ্মী ভান্ডার তো আর ছেলে পাবে না। এরা তাই হয়েছে, সেটা ভেরিফাইড হয়ে গেছে, সেটা প্রমাণিত হয়ে গেছে, বাই ইয়েতে টাকা ট্রান্সফার হয়েছে। তো অন্নপূর্ণা ভান্ডার লোকে পাচ্ছে, বাট উইথ প্রপার ভেরিফিকেশন। এবং অন্যান্য জিরামজি সহ অন্যান্য প্রকল্পগুলো ধীরে ধীরে আস্তে আস্তে আসছে, শুরু হচ্ছে, আস্তে আস্তে আসছে। টাইম তো লাগবে। আমি তো আর একদম নই, হ্যারি পটারের স্টিক নই যে ঘোরাবো আর কাজকর্ম হয়ে যাবে, সুমন্তর বললে হয়ে যাবে। শুড বি আ প্রপার টাইম। লোকে তো পাচ্ছে, ভেরিফিকেশন করে টাকা পাবে, তাহলে আস্তে আস্তে পাওয়া শুরু হয়েছে। এমন তো না একটা লোকও পায়নি। 2 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু লোক তো কয়েক লক্ষ লোক তো টাকা পেয়েছে। প্রসেস অন হবে। আমরা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম যে তিনি পথে নামলেন, ভালো কথা, কিন্তু তার এত বড় মোমবাতি নিয়ে কি কারণটা কি? সবুজ রং, আমরা সাধারণত দেখেছি সাদা ছোট মোমবাতি নিয়ে সবাই মিছিল করেন, সংহতি জানান কোনো খারাপ ঘটনা হলে, কিন্তু এত বড় মোমবাতির উদ্দেশ্যটা কি? আমাদের অবাক লেগেছে, দিনের বেলা মোমবাতি নিয়ে মিছিল করে, রাত্রেবেলা মোমবাতি নিয়ে মিছিল করে, দিনের বেলা মোমবাতি, অবাক কাণ্ড। মানে আমার কাছে কোনো ডেফিনেশন নেই, স্পিচলেস। দিনের বেলা কেউ মোমবাতির আলোটা কখন লোকের মনে হয়? যখন অন্ধকারে তার মোমবাতির আলো হয়। রাত্রেবেলা মোমবাতি নিয়ে মিছিল করে, অভয়কাণ্ডের সময় আমরা শ্যামবাইয়া 5 নম্বরে রাত্রেবেলা মোমবাতি নিয়ে মিছিল করেছিল। দিনের বেলা মোমবাতি নিয়ে মিছিল করার ইমপ্লিকেশন কি আছে? আলোটা কোথায় দেখা যাবে? সূর্যের আলো দেখবে না মোমবাতি আলো দেখবে? এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমরা বহু ঘটনা, বলতে গেলে আপনারও মুখস্থ হয়ে গেছে এতদিনে, আমরা কামদুনির ঘটনা শুনেছি, হাঁসখালির ঘটনা শুনেছি, পার্ক স্ট্রিট, এখান থেকে অদূরে পার্ক স্ট্রিটের ঘটনা প্রথম, ওটা দিয়েই সবকিছু সূত্রপাত, ছোট ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি রাস্তায় নামা সাজে? যিনি বলতেন ছোট ঘটনা, মহিলার অ্যাফেয়ার ছিল, স্বামী স্ত্রীর বিবাদ, প্রেমিকের সঙ্গে বিবাদ, প্রেগনেন্ট ছিল, এই ধরনের সবসময় ভিকটিম শেমিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কি এটা সাজে বলা? অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, এটা আপনি দেখবেন বহুবার প্রেস মিটে ফ্রম 2012 পার্কশিট কাণ্ড থেকে যখনই একটা ঘটনা ঘটতো তাৎক্ষণিক তাকে প্রেস ব্রিফিং করার জন্য বলা হতো। সে যেন ঘটনাটা আগে থেকে এনকোয়ারি করে বসে আছে কিছু বলার আগে, যে আমি সব জানি।
আমি সর্বজ্ঞানী, যেটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী একটা মিটিংয়ে 2 দিন 3 দিন আগে আপনি বলেছেন, দেখবেন যে আগে তদানীন্তন সিএম বলতো আমি সব জানি, আমি সব জ্ঞানী, আমি সর্বজ্ঞানী, আর এখন আমি বলি আমি অল্প জানি, বাকিটা আমি ইনপুটস নেবো আমার অ্যাসোসিয়েটদের থেকে, কনসার্ন ডিপার্টমেন্টের অফিসার থেকে, যারা পুরো ঘটনাটার সঙ্গে ছিল, ঘটনার সঙ্গে সাক্ষর ছিল বা তাদেরকে রিপোর্টিং করে ঘটনাটা জানিয়েছে। তো এই যে প্রেস ব্রিফিং উনি দিয়েছে, উনি প্রেস ব্রিফিংটাকে একটা ছেলে খেলায় পরিণত করেছে। আগে থেকে ইনটিউশন করে নিচ্ছে ছেলেটার মধ্যে প্রেম আছে, আগে থেকে ইনটিউশন করে নিচ্ছে যে ওই মেয়েটা খারাপ, ওর সঙ্গে ইয়ে হয়েছিল। এত ইনটিউশন ওনার আসে কোথা থেকে? হয় উনি পলিটিশিয়ান, আর নাহলে উনি অ্যাস্ট্রোলজার। আর তৃণমূল কংগ্রেস, হ্যাঁ। তৃণমূল কংগ্রেসের তহবিল নিয়েও গতকাল কলকাতায় ম্যারাথন তল্লাশি হলো, বিভিন্ন জায়গায় হয়েছে, 5 জায়গায় হয়েছে, এবং বলা হচ্ছে যে 150 কোটি টাকার মতো, প্রায় 160 কোটি, সেই টাকাটা তৃণমূল একটি অ্যাভিয়েশন সংস্থাকে দিয়েছে, এবং তারপর 83 কোটি টাকা সেখান থেকে তৃণমূল ঘুরপথে নিয়ে নিয়েছে। এই খেলাটা মানে এই খেলাটা নিয়ে অলরেডি ইডি 4-5টা অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এই ঘটনা নিয়ে পুরোপুরি আমিও অবগত নই, ব্যাপারটা নিয়ে যেটুকু আমি মিডিয়ায় দেখেছি বা আপনাদের চ্যানেলে বা সব জায়গায় দেখেছি, যে এটা নিয়ে একটা বেসরকারি কোম্পানির থেকে তৃণমূল কংগ্রেসই একটা ফ্লাইট হিসেবে তাদের একটা ভাড়া নেওয়া ছিল, সেই ভাড়াটাকে 2-3 রকম ভাবে ঘুরিয়ে দেখানো হয়েছে, এবং বেশ কিছু সন্দেহজনক অ্যাকাউন্টে প্রায় কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সেই কোম্পানি একটা, সেই কোম্পানির 4-5টা অ্যাকাউন্ট ইডি ফ্রিজ করেছে। না, আমি জানতে চাইছি মোডাস অপারেন্ডি হিসেবে, আপনি যেহেতু আইনজীবী, কি ক্রিমিনাল সাইকোলজি হিসেবে জানতে চাইছি যে এর পিছনে উদ্দেশ্য কি হতে পারে? মানে আমার টাকা আপনাকে দিলাম, আবার আপনি ওই টাকা থেকে একটা অংশ আমাকে ফিরিয়ে দিলেন, এই সাইকোলজিটা কিরকম, মানে কি হতে পারে? ব্ল্যাক টাকাটাকে হোয়াইট করা। আচ্ছা, ব্ল্যাক টাকাগুলোকে হোয়াইট করা, ডিফারেন্ট অ্যাকাউন্টে টাকা জমা করা, করে সেখান থেকে টাকাগুলোকে আলাদা করে আলাদা জায়গায় সাইফন করে দেওয়া। আর দ্বিতীয় কথা, যে ক্যাশ ট্রানজাকশন হচ্ছে সেটা যাতে লিগালাইজ হয়ে যায় সেই চেষ্টাটা করা। মানে আপনি বলছেন যে এটা এরকম ভাবে হয়ে যেতে পারে। আজকে ভাবুন, ছোটটা এক্সাম্পল, আজকে কোভিড টাইমে আপনি জানেন, যেটা নিয়ে খবরে অলরেডি ইডি বেরিয়েছে, যে সমুদ্র বসে সুজিত বোসের রেস্টুরেন্ট ছিল বাইপাসের ব্রিজটার গায়ে, সেই অ্যাকাউন্টে কোভিড টাইমে ঢুকেছিল প্রায় কোটি কোটি টাকা। কোভিড টাইমে তো অর্ধেক রেস্টুরেন্ট বন্ধ ছিল, টাকাগুলো কোথা থেকে অ্যাকাউন্টে, সেই কারেন্ট অ্যাকাউন্টে টাকা ডিপোজিট কিভাবে হয়েছিল? আচ্ছা, তার মানে কি, একটা ক্যাশ টাকা আমার কাছে আছে, সেটাকে আমি কারেন্ট অ্যাকাউন্টে ঢুকিয়ে টাকাটাকে আমি হোয়াইট করিয়ে দেবো, ব্ল্যাক টাকাটা। দিস ইজ এ মোডাস অপারেন্ডি। এটা তো অনেক বড় চক্রান্ত। সেটা তো ইডি 5-6টা অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, ইডি অলরেডি 5-6টা অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। আপনি আপডেট নিয়ে নেবেন, আমি আপডেট আছে বলে বলছি, কিন্তু কতগুলো ওই যে অ্যাকাউন্টে কত কোটি টাকা সেটা আমার আইডিয়া নেই, কিন্তু আমি যেটা পড়েছি অ্যাজ পার পেপার স্টেটমেন্টে, যে 5-6টা অ্যাকাউন্ট ইডি ক্লোজ করেছে, ইডি ফ্রিজ করেছে, বিকজ সেখানে প্রায় কোটি কোটি টাকা লেনদেন করেছে, ইন্টারনালি লেনদেনটা হয়েছে। এবং লেনদেন যার মাধ্যমে হয়েছে বা যিনি সব থেকে বেশি এর ব্যবহারটা করেছেন, যার নিজের একটা চার্টার্ড ফ্লাইট ছিল, এবং এমভি অগাস্টা বিলাসবহুল তার একটা হেলিকপ্টারও ভাড়া তিনি নিয়েছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কোনো কথা শোনা যাচ্ছে না, যিনি ইডি, সিবিআই, পুলিশ সবাইকে নেগেটিভ মাইনাস, কখনো 0 কখনো 1-2 মার্কস দিতেন, এত কিছুর পরও তাকে দেখা যাচ্ছে না। তো সে এখন দেবে না, তো প্রেসে বাইট সে দেবে না, বিকজ অফ দ্যাট আপনি ভালো করেই জানেন যে তৃণমূলে দুজন ছিল যারা হামেশাই চার্টার ফ্লাইট বা চার্টার প্লেন বা হেলিকপ্টার করতো, একটা অভিষেক, একটা তদানীন্তন সিএম। তো তারা এই দুজন ফ্লাইটটা ইউজ করতো। বাকি আপনি দেখান খুব লিমিটেড শট বা লিমিটেড বাইট পাবেন যে আদার্স লিডার্সরা এত ফ্লাইট আর হেলিকপ্টার ঘন ঘন ইউজ করতো। একটা এক্সাম্পল আপনি আমায় দেখান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলে অন্য কোনো এমপি বা এমএলএ এত ঘন ঘন ফ্লাইট বা এত ব্যবহার করতো। আজকে এটা নিয়ে কুণাল ঘোষও বলেছে যে পার্টির টাকাতে এত ঘন ঘন চার্টার ফ্লাইট, এত ঘন ঘন হেলিকপ্টার ব্যবহার করা কি মানে আছে, যেখানে এত জেলায় জেলায় এত কেস আছে, এত এই ইত্যাদি ইত্যাদি আছে, যেখানে পার্টির কর্মীরা দরকারটা, সেখানে টাকা পাওয়া যাচ্ছে না। আজকে চার্টার ফ্লাইটে করে বিজনেস প্রাইভেট ফ্লাইট জেট ভাড়া করে দিল্লি যেতে প্রয়োজন হচ্ছে। দিল্লি যাওয়া তো বিজনেস ক্লাসেও যাওয়া যায়। ভোটের সময় দেখা গেছে 10-20 কিলোমিটারের জন্য তিনি এমভি অগাস্টার মতন এত সুন্দর একটা বা এত বিলাসবহুল হেলিকপ্টার ব্যবহার করেছেন। এত বিলাসিতা কোথায়? এত বিলাসের জায়গা কি আছে? আপনি এটাও দেখে রাখবেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছে, আগে যখন একটা জেলার মিটিং হতো, রিভিউ মিটিং হতো, প্রত্যেকটা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়া, কত কোটি কোটি টাকা খরচা হতো, মন্ত্রী শান্তি মিলিয়ে, সিকিউরিটি প্রোটোকলস মিলিয়ে, খাবার দাবার মিলিয়ে লক্ষ লক্ষ টাকা বিল হতো। আর এখন একটা মিনিমাম কস্টে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী গিয়ে প্রত্যেকটা জেলায় রিভিউ মিটিং নিচ্ছে। এটা দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে না? আপনি আরেকটা মজার ঘটনা, সেটা হচ্ছে কালকা ইউনিভার্সিটির ওটা হচ্ছে, আর কদিন আগে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিকের ডটার, সে একটা ক্যান্টিনে 1 কোটি টাকা খাওয়ার বিল হচ্ছে।
এটা কাকরামেশ্বরী ক্যান্টিনে, মোস্ট প্রবলি না বৌদ্ধ শিক্ষা পর্ষদের, স্কুল শিক্ষা পর্ষদের ক্যান্টিনে 1 কোটি টাকা খাওয়ার বিল হচ্ছে। এবং মজার ব্যাপার আপনার সাথে শেয়ার করি এবং দর্শকরাও জানেন, সেটা হচ্ছে উনি একমাত্র প্রাইভেট টিউটর যিনি প্রাইভেট টিউশনি করে 4 কোটি টাকা ইনকাম কোটি টাকা করেছেন, এবং এটা তার রেকর্ডেড বয়ান ইডির কাছে। মানে সরস্বতীর পরেই তার স্থান, একদম দেবী সরস্বতীর পরেই তার স্থান। যে আমি তো শুনিনি যে প্রাইভেট টিউশন করে 4 কোটি টাকা 4 ইনকাম কোটি করেছে। টাকা। তাও মানতাম, যদি কোনো আকাশ বলে একটা স্কুল থাকতো, আকাশ হ্যাঁ, আকাশ যারা ইনস্টিটিউটের মতন বিরাট বড় একটা বিরাট একটা institute। নেটওয়ার্ক থাকতো, ঠিক আছে, তাহলেও মানা যেত। একটা প্রাইভেট টিউশন করে ইন্ডিভিজুয়াল একটা পার্সন যার কোনো এন্টিটি নেই, সে 4 কোটি টাকা ইনকাম করে, তাহলে আমি বলবো দেবী সরস্বতীর পরে তার স্থান। ভুল কিছু যদি না বলে থাকি। তো অভিষেকের বিরুদ্ধে এতগুলি মামলা বা তার গ্রেফতার হওয়ার কথা, বা হাইকোর্টও আপনি কাছ থেকে দেখছেন মামলাগুলোকে, এই কেসগুলো কি কোনোদিন সলভ হবে? জনগণের এটা প্রশ্ন। অবভিয়াসলি হবে, একটু সময় ধরতে হবে, একটু সময়। লোকজন এত ইমপেশেন্ট হয়ে যাচ্ছে কেন? বিকজ অফ দ্যাট, একটা প্রমাণ সাপেক্ষ করেই তাকে নেবে। সে একটা অ্যাক্টিং এমপি, তার এগেনস্টে যদি যা কিছু নেব, আমি যা তুলবো, সাবস্টেন্সিয়াল প্রুফ না হলে তুলতে পারবো না। আজকে যেমন আমি জুডিশিয়াল ব্যাপার, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। আজকে যখন তদানীন্তন বিধাননগরের চেয়ারম্যান, তার যখন মামলা কোর্টে উঠেছিল, তখন কিন্তু আগে সোনা পাওয়া গেছে, হেনা তেনা বৃত্তান্ত হয়েছে, কিন্তু তার কাছে সোনা প্রথমে বিল পাওয়া গেছিল, সোনা পাওয়া যায়নি। পরে সেটা তখন পাওয়া গেছে, সেটা এক্সিবিট হয়েছে। এখন তার কাছে 4.5 কেজি সোনার হিসাব আন্ডার ট্রায়ালের মধ্যে চলছে। বাকি আরও কিছু কেনা তার অ্যাসেট থাকবে, সেগুলো আস্তে আস্তে এনকোয়ারির মধ্যে আছে। সেই জন্য সব্যসাচী বাবুকে কাস্টাডিতে নেওয়া হয়েছে, 2বার তার পিসি এক্সটেনশন হয়েছে, 3rd টাইম। তো এবার আস্তে আস্তে সব কিছু বেরোবে। অসংখ্য ধন্যবাদ দাদা এতটা সময় দেওয়ার জন্য। আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করলাম। এই আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।